আসসালামু আলাইকুম সবাইকে। স্বাগত জানাচ্ছি বিহাইন্ড দ্য স্টাডির দ্বিতীয় লাইভে। আমি মোহাম্মদ তানজির আরাফাত তুর্য, ফাউন্ডার অফ বিহাইন্ড দ্য স্টাডি। সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমোতে যাওয়া, এই পুরোটা সময় এবং রাতে ঘুমোতে যাওয়ার পরবর্তী সময়েও আমরা বিজ্ঞানের সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত। আর এই বিজ্ঞানকে বাংলাদেশে এমন একটি গ্রুপ যারা হচ্ছে বিজ্ঞানকে আরো সুন্দর এবং সহজ করে তারা রিপ্রেজেন্ট করছে আমাদের সকলের সামনে। সেই গ্রুপটি সায়েন্স বি। আর সায়েন্স বি এর সায়েন্স বি গ্রুপের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মুবিন শিকদার ভাইয়া আজকে আমাদের লাইভে যুক্ত হচ্ছেন। ওয়েলকাম মুবিন শিকদার ভাইয়া, ইউ টু আওয়ার গ্রুপ। আসসালামু আলাইকুম আ- ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে এবং আমাকে দেখা যাচ্ছে? জি, জি ভাইয়া শোনা যাচ্ছে। ভাইয়া কেমন আছেন? এই তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, এবং ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। ভাইয়া হচ্ছে করোনার মধ্যে অর্থাৎ এই লকডাউন থেকে শুরু করে আপনার প্রতিটা দিন কেমন কেটেছে? করোনা কাল আমার কাছে মোটামুটি, আমি যদি বলি, মিক্সড সিচুয়েশন এন্ড হচ্ছে ফিলিংসটা আসলে খুব মিক্সড। কারণ যদি আমি আমার কাজের দিক বা প্রফেশনাল দিক তাকাই, তাহলে দেখা যাবে যে খুব বেশি ভালো কাটেনি, অনেকগুলো সমস্যা ছিল। আশা করি ওগুলো নিয়ে পরে আলোচনা করব। বাট আমি গ্রামে ছিলাম এবং গ্রামে থাকাতে যেটা হয়েছে সেটা হচ্ছে আমি একদম আমার ছোটবেলায় ফিরে গিয়েছিলাম। যেমন বন্যা হয়েছিল এবার, তো আমি হচ্ছে বন্যার পানিতে গোসল করেছি, তারপরে ঘুড়ি উড়াইছি, মানে ফ্যামিলির সাথে কাটাইছি। সো সব মিলে এই দিকটা ছিল খুব আনন্দদায়ক। বাট কাজের দিক থেকে অনেক বেশি পিছিয়ে গেছি এবং কিছু টেকনিক্যাল ফেসবুকের সমস্যাও ছিল। সেই সব কারণে হচ্ছে কাজের দিক থেকে অনেকটা মানে পিছিয়ে গেছি। বাট ওভারঅল আমি বলবো যে মোটামুটি ভালো। এবং সবচাইতে বড় যে বিষয়টা সেটা হচ্ছে যে আহ আল্লাহ তাআলা সুস্থ রেখেছে এই এত দুর্যোগের মধ্যেও, সেটা কিন্তু অনেক বড় একটা পাওয়া। সো এইটা আমি মানে জাস্ট ব্লেসড। আসলে এটা একদম সত্য কথা, কারণ আমরা করোনার মধ্যে আসলে বেঁচে থাকাটা সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ, আর সেই চ্যালেঞ্জে আমরা এখনো টিকে আছি। এটা অ্যাকচুয়ালি অনেক আল্লাহর কাছে অনেক বড় একটা পাওয়া। সো ভাইয়া, করোনা কালীন এমন কি সায়েন্স বের কোনো কাজ যেটা আপনারা করতে পারেননি, এমন কি কিছু হয়েছিল যেটা করা সম্ভব আহ হয়নি? আচ্ছা, একটা মিনিট একটু সময় দাও। আচ্ছা, আমরা সবাই তোমার শেয়ার দিয়ে আসি একটু, সবচেয়ে ভালো হয় যেটা। ওকে। তো মানে প্রশ্নটা আবার যদি একটু বলতে তুমি। আচ্ছা ভাইয়া, হচ্ছে করোনার মধ্যে সায়েন্স বি এর কি এমন কি কোনো কাজ ছিল যেটা করা সম্ভব হয়ে ওঠেনি? মানে করোনা যদি না হতো তাহলে হয়তো সেটা করা সম্ভব হতো, এমন কি কোনো কিছু ছিল? হ্যাঁ, এমন ছিল। কারণ হচ্ছে যদি ভার্সিটিতে থাকতাম বা ফ্লোতে টা ঠিক থাকতো, তাহলে আমি অলরেডি ফোর্থ ইয়ারে পড়াশোনা করতাম। সো দেখা যেত যে আমার অনেক কিছু, বা এর আগেও ভার্সিটিতে থাকা অবস্থায় অনেকগুলো কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পেরেছিলাম, বাট এবার পারিনি। আর তার থেকে বড় কথা হচ্ছে, যদিও আমাদের অনলাইন বেসড, খুব বেশি ক্ষতি হয়নি, কিন্তু ক্ষতি যেটা হয়েছে সেটা হচ্ছে পার্সোনালি আমার, এবং আমার পরবর্তীতে হচ্ছে প্ল্যাটফর্মের। সো আমার থেকে অনেকটাই কিন্তু ওইখানে ওই এই সংক্রামক রোগটা ছড়ায়। যে নবীন যদি অনেকটা ইনঅ্যাক্টিভ থাকে, তাহলে দেখা যায় যে প্ল্যাটফর্মে কিছুটা ক্ষতি হয়। যদিও টিমমেট যারা আছে তাদের প্রতি আমি সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করি, তারা সবসময় আমাকে সাপোর্ট দিয়েছে এন্ড এখনো দিচ্ছে। সো এই জন্য আমি অনেকটাই ক্ষতিটা পুষিয়ে নিতে পারছি। ক্ষতিটা হচ্ছে যে আমি একটা সময় পরে, ওইটা হচ্ছে রোজার ঈদের সময় মেবি, তার কিছুদিন আগে থেকে ফেসবুকের কোনো টেকনিক্যাল কারণে, ভায়োলেশনের কারণে আমি হচ্ছে আর ফেসবুকের গ্রুপে, আমাদের গ্রুপে পোস্ট দিতে পারতাম না। তো এইটা প্রায় 3 থেকে 4 মাস হচ্ছে প্রলং করে। এন্ড আমি এরপরে কয়েকটা আইডি পরিবর্তন করার চেষ্টাও করি যে আহ, দেখি অন্য কোনো আইডি দিয়ে আহ, করতে পারি কিনা। তা এতে আমার প্রায় 8টার মতো আইডি হচ্ছে ডিজেবল হয়ে যায়। যে আমি কোনোভাবে পোস্ট দিতে পারতেছিলাম না। এই রিসেন্টলি সর্বোচ্চ কতদিন হবে, 20 দিন বা 1 মাস আগে, এই আমার এই প্রবলেমটা আস্তে আস্তে কমে আসে এবং আমি এক মেইন আইডিতেই হচ্ছে আবার ফিরে আসি। অন্য অন্য অনেক আইডি খুলেছিলাম, বাট আলটিমেটলি খুব বেশি লাভ হয় নাই। তো ওই সময়টাতে খুব বেশি ক্রুশিয়াল সময় গেছে, যে আমি বাড়িতে আছি, বাট আমি
পোস্ট তো দিতে পারছি না, তার উপর একটা যে কুশল বিনিময় করব বা ঈদের শুভেচ্ছা জানাবো, আমি কোনো কিছু পারছিলাম না। ইভেন আমি কিন্তু পেজেও পোস্ট দিতে পারি নাই। আমার পেজে পোস্ট দিতে হইলেও দেখা যেত যে আমার অন্য কোনো আইডি অথবা আমাদের মডারেটর বা অ্যাডমিনের কাউকে দেয়া লাগতেছে যে তুমি এই পোস্টটা দিয়ে দিও। আমি ডিজাইন করতেছি বা আমি পোস্টটা লিখতেছি, আমাকে অন্য কাউকে বলা লাগতেছে। ইভেন এমনও হয়েছে যে একটা সময় মবিন শিকদারকে নিয়ে একটা পোস্ট আসছিল মেবি আমাদের গ্রুপে, অনেকেই বলতেছিল মবিন শিকদারকে। স্বাভাবিক ব্যাপার, তারা যারা নতুন মেম্বার অ্যাড হইতেছে তারা আসলে চিনেই না আচ্ছা আমাকে। এটা খুব স্বাভাবিক ব্যাপার, কারণ আমি হচ্ছে ওইখানে অ্যাক্টিভ থাকতে পারি নাই, কারণ আমাকে পোস্ট দিতে দিত না, জাস্ট আচ্ছা আচ্ছা। কমেন্টের মাধ্যমে আমাকে ইন্টারাকশন করা লাগতো। এইটাই হচ্ছে সমস্যাটা বেশি হয়েছিল। জি ভাই, আপনাদের তো প্রায় 2 লক্ষের উপরে একটা মেম্বার হচ্ছে 2 লক্ষের উপরে একটা মেম্বার একটা গ্রুপ হচ্ছে ডিসেবল হয়ে যায়, যেটা হুম, আমরা সবাই জানি। এবং হচ্ছে রিসেন্ট প্রায় 30 দিনের মতো হচ্ছে একটা গ্রুপ আপনারা খুলেছেন, প্রায় 80,000-এর উপরে মেম্বার। তো অ্যাকচুয়ালি অনেক হ্যাঁ। বড় একটা ব্যাপার যে এত দ্রুত অনেক আগানো। এই তো ভাইয়া এইটা হচ্ছে আমি বলো। আচ্ছা, ভাইয়া হচ্ছে আপনি যে সায়েন্স বি যে আপনার গ্রুপটা প্রতিষ্ঠা করেছেন, সো সায়েন্স বি গ্রুপটা আমাদের সকলের মনে যেটা প্রশ্ন জাগে যে সায়েন্স বি গ্রুপটা প্রতিষ্ঠানের যে পেছনের যেটা গল্প, সেই গল্পটা যদি হুম, শেয়ার করতেন। আচ্ছা, সো আমি এর আগেও একটা লাইভে বলেছিলাম পেছনের গল্প। সো গল্প থেকেও বেশি সমস্যা যে আমি আমার লাইফে যে প্রবলেম গুলো ফেস করেছি সেইগুলো হচ্ছে অ্যাড্রেস করাটা অনেক বড় একটা উদ্দেশ্য ছিল। এটার মধ্যে একটা হচ্ছে যে আমরা বিজ্ঞানটাকে অনেক বেশি মুখস্থ করি, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আমরা এখনো মুখস্থ বিদ্যার মধ্যে রয়ে গেছি, যারা আমরা বিশেষত ইন্টারমিডিয়েট বা ইন্টারমিডিয়েট কেন বলবো আমি, আহ আমাদের ভার্সিটিতে এসেও দেখা যায় অনেক কিছু মুখস্থ করা লাগে। আর একটা বিষয় ছিল, সেটা হচ্ছে যে আমি তো গ্রামেও পড়েছি আবার শহরেও পড়েছি। তো এইটার মধ্যে একটা বিস্তর গ্যাপ এখন পর্যন্ত রয়ে গেছে। এমনও হয় যে আমাদের গ্রাম থেকে বা গ্রামের কলেজ থেকে কেউ বিজ্ঞানে পাশই করতে পারে না, ইভেন তারা নেয়ারই সাহস পায় না। যদি যারা নেয়ার একটু সাহস করে তারা শহরে এসে নেয়, বাট গ্রামে থেকে সায়েন্স পড়বে আহ, এটা মানুষের মাথাতেও আসে না। কারণ হচ্ছে কি, ওইখানে দেখা যায় যে ভালো ইনফ্রাস্ট্রাকচার নাই, প্র্যাকটিক্যাল ল্যাব এর কোনো ব্যবস্থা নাই, অথবা দেখা যায় ভালো টিচার নাই ওইরকম ভাবে। তো সবকিছু মিলিয়ে হচ্ছে দেখা যায় যে ঢাকা শহরের তুলনায় গ্রামের বিজ্ঞান শিক্ষাটা বা বিজ্ঞানের যে ফ্যাসিলিটিস গুলো এগুলো অনেক কম। এইখানটাতে আমি অ্যাড্রেস করাটা অনেক বড় একটা রিজন, এই দুইটা রিজন ছিল, যদিও পরবর্তীতে আরো অনেক বেশি কাস্টমাইজ করতে যে আরো অনেকগুলো রিজন পেয়েছি, বাট এই দুইটা রিজন ছিল হোয়াই আই আই স্টার্টেড সায়েন্স বি। আচ্ছা আচ্ছা। আসলে ভাইয়া হচ্ছে আমাদের বাংলাদেশে এটা এই সমস্যাটা অনেক বড় একটা সমস্যা যে শহরের তুলনায় গ্রামের ছেলেরা মেয়েরা অনেক কম ফ্যাসিলিটি পায়। সো ভাইয়া আপনি হচ্ছে পড়াশোনা করেছেন কোথায়, অর্থাৎ হচ্ছে স্কুল জীবনটা পার করেছেন কোথায়? আচ্ছা, স্কুল জীবনে আমি হচ্ছে ক্লাস 8 পর্যন্ত ছিলাম হচ্ছে আমাদের গ্রামে। আমাদের গ্রাম হচ্ছে মানিকগঞ্জে। তো মানিকগঞ্জে হচ্ছে আমার গ্রামে মানে একদম বাসার পাশেই হচ্ছে স্কুলে পড়াশোনা করেছি। তো এরপরে হচ্ছে আব্বু চিন্তা ভাবনা করলো যে আহ উপরের স্তরে যাওয়া যায় কিনা, এন্ড হচ্ছে আর আমার ওইখানে একটা সমস্যা হইতো। সেটা হচ্ছে যে মোটামুটি ভালো স্টুডেন্ট ছিলাম তো। তো কম্পিটিশন না থাকলে দেখা যায় যে টিচাররাও বলতো যে ওর যেহেতু কম্পিটিশন নাই এখানে, তাহলে দেখা যাবে যে ও ওই ফিলটা আসবে না। আমার কাছে মনে হইতেছে আমার রুল লং 1, ওকে ফাইন, তাহলে আমার আমার থেকে তো যে 2 তার থেকে একটু আগায় থাকলেই তো আমার কাছে ভালো মনে হয়, তাই না? আমি জি ভাইয়া। কিভাবে এটা কম্পিটিশন করবো, এই জিনিসটা আসলে ফিল করতে পারছি। আমি কেন এই কথাটা বলেছি, এটা শুধুমাত্র আমার নিজের অহংকার বোধ থেকে না, এটা বলেছি অনেক বড় একটা রিজন আছে। কারণ আমি যখন ক্লাস 8 এর মাঝামাঝি সময়ে এসে সাবার এসে পড়াশোনা করা শুরু করি, তখন আমি একটা আমার নিজের মধ্যে মানে আমি জাস্ট মনে হয় আমি পুকুর থেকে সাগরে ঝাঁপ দিলাম। কারণ ওইখানে এত এত ভালো স্টুডেন্ট সাভারে এসে দেখা যায়, আমি গ্রামের ভাষায় কথা বলতেছি, সবাই আমাকে নিয়ে অনেক মজা তামাশা করতেছে। তো সব মিলে আমাকে অনেক বেশি কষ্ট করা লাগছে ওই সময়টাতে ক্লাস 8-এ। তো কষ্টের ফলাফলটা অনেক ভালো হয়েছিল, কারণ দেখা যাচ্ছে যে আগে আমার মনে হয় না আমি গ্রামে যদি থাকতাম তাহলে দেখা যেত আমার এত ভালো রেজাল্ট। জেএসসি তে আমাদের প্রথমবার হচ্ছে আমরা মনে হয় প্রথম ব্যাচ বা সেকেন্ড ব্যাচ মনে হয় জেএসসি টা শুরু হয়, এবং আমাদের জেএসসি তে যেটা ছিল 9টা সাবজেক্টের মধ্যে 9টাতেই এ প্লাস পাইলে ওটাকে এ প্লাস বলে। এখন মনে হয় 14টা বা 13টা সাবজেক্ট হয়েছে। এইচএসসির মতো সিজিপিএ জিপিএ সিস্টেমটা আমাদের সময় এরকমের ছিল না। তো আমার ওইখানে খুব মানে একটা র্যান্ডম চেঞ্জ আসে, সেটা হচ্ছে পড়াশোনার মধ্যে, কারণ আমি ওইখানে কম্পিটিশনে ডুবে যাই যে আমাদের সাভারে এসে। তো আহ, তারপরে হচ্ছে আমি একমাত্র ছেলে মানে, আর সাথে আমার দুইজন মেয়ে হচ্ছে আমাদের উপজেলা থেকে হচ্ছে এ প্লাস পাইছিল। তো ওই যে একটু আগে ওই জিনিসটাই বললাম,
যে যদি আমি ওই কম্পিটিশনের মধ্যে থাকতাম, ওই নর্মাল কম্পিটিশনের মধ্যে, তাহলে কিন্তু আমি আসলে বুঝতে পারতাম না আমার পজিশনটা কোথায়, এবং আমি এত ভালো রেজাল্ট করা সম্ভব ছিল না কিন্তু। তো তারপরে সাভার থেকে এবং যে স্কুল থেকে এত ভালো রেজাল্ট করছে ওই স্কুলের প্রতি আমি সবসময় কৃতজ্ঞ। অ্যান্ড এরপরে ক্লাস 9-এ ওইখানে ভর্তি হই, ক্লাস 9 to 10 ওইখানে পড়াশোনা করি। এরপরে হচ্ছে আমি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে পড়াশোনা করেছি 11-12। এরপরে তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এখন রসায়ন বিভাগে পড়াশোনা করছি। এই তো, বাট কলেজ লাইফ কিন্তু আমার জন্য অনেক বড় কিছু ছিল পাওয়াটা। আচ্ছা। অনেক বড় একটা ব্যাপার। আহ, এখন জাহাঙ্গীরনগরের রসায়ন বিভাগে যেহেতু পড়াশোনা করছেন, তো ভাই আমরা একটু কমেন্ট সেকশন থেকে একটু আসি। হুম, sure. আমাদেরকে কয়েকজন কমেন্ট করেছে। এমডি উছিয়া কমেন্ট করেছে, ভাইয়া তোমার লাইফের সবচেয়ে স্মরণীয় কোনো কাহিনী আছে, থাকলে শেয়ার করতে পারো। ওকে, আমার লাইফের স্মরণীয় একটা ট্র্যাজেডি হচ্ছে আমার লাইফের একটা বড় ঘটনা। সেটা হচ্ছে যে আমার ইন্টারমিডিয়েট, সরি, এসএসসির সময়ে আমার যেটা হয়েছে, সমাজ পরীক্ষা, যেটা সবচাইতে কঠিন আমার কাছে মনে হয়, সবার কাছে আমার সমাজ পরীক্ষা হচ্ছে সবচেয়ে সবার কঠিন কাছে লাগে এটা সবসময়, সবার সমাজের কাছে। বাংলা সেকেন্ড। তো এই সমাজে এই প্লাস পাওয়াটা আমার জন্য বড় চ্যালেঞ্জ ছিল। কিন্তু সমাজের আগে একটা মাত্র পরীক্ষা ছিল এসএসসি তে, যার আগে মাত্র একদিন বন্ধ। ওই একদিন বন্ধের আগের দিন ছিল হচ্ছে রসায়ন পরীক্ষা। রসায়ন পরীক্ষাতে আমি অনেক ভালো করেছিলাম, বাট ওই দিন যেদিন হচ্ছে তারপরের দিন একদিন বন্ধ, তারপরের দিন হচ্ছে তোমার আমার সমাজ পরীক্ষা। তো পড়াশোনা করতেছি, ওই দিন রাত্রে বেলা আমার হঠাৎ করে মনে আসছে আমি আমার পরীক্ষার সেট কোড দেই নেই। মানে কি যে অবস্থা, মানে খুব বাজে সিচুয়েশন। আমি যখন আব্বুকে বললাম, তখন আব্বু আমার গালে একটা থাপ্পড় দিল। থাপ্পড় দেওয়ার পরে সেও অনেক চিন্তায় পড়ে গেল যে এখন কি হবে। সবাইকে ফোন দেওয়া শুরু করলো যে কি হবে, সবাই আশা ভরসা দিতে পারতেছে না, কারণ সেট কোড না দিলে তো ফেল সে, তাই না? তো তারপরের দিন দেখা গেল আব্বু সেই ইয়েতে গেল, হচ্ছে ওই কেন্দ্রে গেল। কেন্দ্রে যে বললো যে আপনারা প্লিজ বোর্ডে কল করেন বা হ্যান ত্যান। পরে বলতেছে না, আমরা বোর্ডে কল দিতে পারবো না, কারণ হচ্ছে না হলে আমাদের কেন্দ্র চলে যাবে, কারণ সেট কোড চেক করার দায়িত্ব আমাদের। আমরা চেক করেছি, এখন তাও যদি আপনার ছেলে না দিয়ে থাকে তাহলে আমাদের কিছু করার নাই, আপনারা বোর্ডে যোগাযোগ করতে পারেন। তো এই বিষয়গুলো হচ্ছে ওই সময়টাতে, মানে ওই সারাটা দিন আমার কি পরিমাণ বুকের ভেতর ধক ধক যে করছে আমি চিন্তাও করতে পারবো না। আমার এবং পরীক্ষার রেজাল্টের আগের দিন পর্যন্ত এটা নিয়ে আরো অনেক বড় কাহিনী আছে, আমি ওইদিকে না যাই। কিন্তু এত খারাপ সিচুয়েশন গেছে যেদিন, যেদিন আমার প্রথম দিন সকালবেলা, সকালবেলা রেজাল্ট তো স্কুলে 10টার দিকে চলে আসে, আমাদের পাঠায় হচ্ছে 12টার দিকে। ওই দিন আব্বু হচ্ছে আচ্ছা আচ্ছা। একজনকে একজনকে জোর করে রেজাল্ট খোলাইছে প্রধান শিক্ষককে দিয়ে, যে আগে দেখেন আমার ছেলে পাস করছে কিনা। ঠিক আছে। সো প্রথমে যখন মানে এ প্লাসটা পাইলাম, মানে এ প্লাসের ইয়া, তখন মানে জাস্ট সবাই মানে, মানে আমরা কেঁদে দিছি, অবস্থা এত খারাপ যে এই প্লাস আসছে, এর মানে আমি পাস করছি, এটা আমাদের জন্য অনেক বড়। বোর্ডে কয়েকবার যোগাযোগ করছিল, অনেক কিছু করা হয়েছিল যদিও, ঠিক আছে। তো তারপর কোনো লাভ হয় নাই আলটিমেটলি। এন্ড পরবর্তীতে আমার কাছে মনে হয়েছিল মনে হয় সেট করে দিয়েছে। আর আমার একটা জিনিস মনে হচ্ছে, আল্লাহ তালা আমার সাথে এত বড় ইয়া করবে না, মানে আমার এত খুব বড় ক্ষতি আমার কখনো হবে না। তো পরে হচ্ছে আহ যখন এই প্লাস আসলো, তখন আমি আবার চিন্তা করলাম এবার আমার গোল্ডেন আসা দরকার। ঠিক আছে, কারণ গোল্ডেন ছাড়া আমার দাম নাই ওই সময়। তো যে ওই সময় আসরের নামাজটা পড়তেছিলাম, আসরের নামাজ পড়ার মাঝখানের সময়ে হচ্ছে ইয়ে আসে যে হচ্ছে আমি গোল্ডেন পেয়েছি। সো এই ট্র্যাজেডি আলহামদুলিল্লাহ। সমাপ্তিটা এরকম হয় যে খুব মানে ওই 2টা মাস অনেক বাজে সিচুয়েশন গিয়েছে। যে তুমি তো বুঝো যে এত দিন ধরে পড়াশোনা বা এত কষ্টের বুঝতে ফল পেরেছি। যদি ফেল আসে তাহলে তো অনেক খারাপ অবস্থা। এই তো, এটাই ছিল হ্যাঁ। আমার লাইফের ট্র্যাজেডি এন্ড স্মরণীয় ঘটনা সবচেয়ে বেশি। অনেক স্মরণীয় একটা ঘটনা এটা আসলে। সামামা রহমান কমেন্ট করেছে যে ভাইয়া সায়েন্স বি এর নেক্সট গোল কি? সায়েন্স বি এর নেক্সট গোল, যদি খুব প্রিসাইজ বলি, এর মানে হচ্ছে খুব তাড়াতাড়ি যেটা শুরু করব সেটা হচ্ছে যে কিছু কন্টেস্ট, আর হচ্ছে সায়েন্স ফেয়ার, অনলাইন সায়েন্স ফেয়ার আয়োজন করতে যাচ্ছি কিছুদিন মধ্যে। আর আর আমাদের যদি বড় গোল বলি, সেটা হচ্ছে যেহেতু খুব বেশি প্ল্যান্ড হয় নাই, সেহেতু আমি হয়তো বা বললে আলটিমেটলি কেউ বিশ্বাসই করবে না। সো আমি ওইদিকে আচ্ছা। না যাই, বাট আমাদের মেইন যেটা গোল সেটা হচ্ছে যে এই যে যে পার্থক্যটা, এইটাকে কোনোভাবে ঘুচিয়ে আনা। মানে গ্রামের স্কুলের সাথে বা গ্রামের স্টুডেন্টদের সাথে শহর অঞ্চলের সায়েন্সের প্রতি এই যে ডিফারেন্সটা যেন আমি হচ্ছে কমিয়ে আনতে পারি, এইটা হচ্ছে আমাদের আলটিমেট গোল। আহ, জি ভাইয়া, বুঝতে পেরেছি। আসলে এখনো আমাদের গ্রামে অনেক ভ্রান্ত বিশ্বাসগুলো আছে, যেগুলো এখনো তারা বিজ্ঞান ভিত্তিক কোনো চিন্তা ভাবনা করে না। ঠিক আছে, তো হুম। এটা আমাদেরও মনে হয় যে আসলে গ্রামগুলোকে অনেক সায়েন্স ডেভেলপ করা উচিত। সায়েন্স তাদের কাছে এখনো সাবজেক্ট,
মোস্ট মোস্ট অফ দ্য ফ্যাক্ট হচ্ছে মানে পেইন পয়েন্ট হচ্ছে সায়েন্স এখনো তাদের কাছে সাবজেক্ট এবং মুখস্থ করার বিষয়। দ্যাটস ওয়াই আমরা হচ্ছে অনেকটাই পিছিয়ে হচ্ছে সায়েন্সের দিক থেকে। ওকে। ভাইয়া শামসুন নাহার প্রিয়া কমেন্ট করেছে মবিন ভাইয়ার প্রিয় সাবজেক্ট কি ছিল? আমার গ্রেট প্রিয় কোয়েশ্চেন। সাবজেক্ট এই ফিজিক্স আর হচ্ছে ইংরেজি। বাট আমি কেমিস্ট্রি অত পছন্দ করি না কেমিস্ট্রি সাবজেক্ট। যেটা পছন্দ করে না সেটাই হচ্ছে এখন সেটাতে পড়াশোনা করতে হচ্ছে। সেটা ভাগ্য খারাপ, মানে আমার আসার কথা ছিল কি মানে সবসময় আসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে এই পজিশনে সিইসি আসবে, বাট আমার দুর্ভাগ্য বা আমাদের অনেকের দুর্ভাগ্য যে সিইসি টা আসে না এবার। আচ্ছা আচ্ছা। হাবিব আজমি কমেন্ট করেছে মবিন ভাইয়া বোর্ড এক্সামের বেস্ট মোমেন্ট শেয়ার করেন। এটা খুব ভালো একটা পয়েন্ট। তোমাকে বলি, আমাকে আমি যেদিন হচ্ছে রসায়নে আহ, ওই যে রসায়নে যে সেট কোডটা দিলাম না, তো ওই দিন যে ঘটনাটা ঘটছে, আমি প্রশ্ন পাওয়ার আগে প্রশ্ন পাওয়ার আগে আমার আমার সামনের জন আমার খুবই ক্লোজ ফ্রেন্ড প্রান্ত। তো প্রান্ত জিজ্ঞেস করছে তোর সেট কোড কত। তো আমি বলছি ক। আমি কিন্তু প্রশ্ন পাই নাই। তো আমি আচ্ছা। ফাজলামি করে বলছি যে হচ্ছে ক। তো পরবর্তীতে যখন একদম পরীক্ষার লাস্ট মুহূর্তে, ওই সময় আমি ওকে জিজ্ঞেস করছি দুইটা প্রশ্ন যে এই 8 আর 9 নাম্বারটা বল। তো ও বলছে 8-এরও লাস্টেরটা, 9-এরও লাস্টেরটা। তো আমি লিখে ফেলছি। তো এখন লাস্টে আমার আর বলতে মনে নাই যে হচ্ছে সেট কোডটা আসলে ওর কত বা আমার কত। আসলে আচ্ছা আমার আচ্ছা। হচ্ছে গ, ওর হচ্ছে ক। তো ও করছে কি একজনকে মানে ডিঙিয়ে আমার থেকে 5টা প্রশ্নের উত্তর দেখে নিয়ে গেছে। তো 5টা প্রশ্নের উত্তর দেখার পরবর্তীতে সে করলো কি, দেখার পরে তো তো সে তো লিখে ফেলছে, তো বেরিয়ে এসে দেখে কি, দেখে যে ওর সেট কোড হচ্ছে ক, আমার সেট কোড হচ্ছে গ। ঠিক আছে, এই যে আমি ফার্স্টে যে ফাইজলামি করছিলাম, ওর পরবর্তীতে পাঁচটাই মনে হয় ভুল গেছে অথবা 3টা মনে হয় ভুল গেছে। আর আমি যে 2টা ভুলে ওর কাছে জিজ্ঞেস করছিলাম, আমার দুইটাই হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে ওই রসায়নের ওই ফানি ইয়াটা আছে। ওর ওর জন্য দুর্ভাগ্য হয়ে গেছে যে আমি ফার্স্টে ভুল বলাতে। আহ, ভাগ্য অনেক সহায়তা করেছে আপনাকে। হ্যাঁ, হ্যাঁ। ভাগ্য সহায় ছিল। আহ, হচ্ছে আইরিন সুলতানা কমেন্ট করেছে ক্যারি অন। তারপরে আহ সামি কমেন্ট করেছে ভাইয়া আমরা বাড়ির সবাই তোমাকে দেখেছি, খুব ভালো লাগছে। ওকে। আহ তারপর কমেন্ট করেছে ফয়সাল রিজভী ভাই, করেছে যে মবিন ভাই আপনি কখন সায়েন্স বি প্রতিষ্ঠা করার চিন্তা করেন? সায়েন্স বি প্রতিষ্ঠা করা, আমি যখন ফার্স্ট ইয়ারে আহ, প্রথম দিকে ওই ভাইরা বলতো যে এত পড়াশোনা টড়াশোনা করার দরকার নাই, এমনিতেই ভার্সিটি থেকে চিল আর চিল, হ্যাঁ লাস্টে পরীক্ষার আগে পড়লেই হবে, হ্যান ত্যান অমুক তমুক, এগুলো যখন বললো তখন আমি ফার্স্ট ইয়ারে অতটা আচ্ছা পড়াশোনা করি নাই। তো ফার্স্ট ইয়ারে 1 মাস আগে থেকে পড়াশোনা মোটামুটি একটু সিরিয়াস হই। তো সিরিয়াস হওয়াতে মোটামুটি ভালো রেজাল্ট আসে। আসার পরে পরবর্তীতে আমি যখন ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠবো, তখন আমার কাছে মনে হলো যে ভালোই তো, আমি তো সারা বছর না পড়ে পরীক্ষার আগে 1 মাস পড়ে ভালো রেজাল্ট করতে পারি, তাহলে আমার এত পড়াশোনা দরকার কি, এবার কিছু একটা করা যাক। হ্যাঁ। তো আচ্ছা। পরবর্তীতে আরো কিছু পার্সপেক্টিভ ছিল। তো এইসব কারণে আমার কাছে মনে হলো যে যেহেতু সায়েন্স নিয়েই সবসময় আমি মারা খাচ্ছি, সো এবার আমি সায়েন্স নিয়েই কাজ করব। তো দ্যাটস ওয়াই আমি এটা নিয়েই শুরু করলাম আর কি। ওকে ভাইয়া, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাই। হচ্ছে ভাইয়া হচ্ছে সায়েন্স বি অর্থাৎ বিজ্ঞান পোকা, এই নামকরণের ক্ষেত্রে এই নামটা কেন দিয়েছিলেন, যে বিজ্ঞান পোকাটা অন্য কিছু ওকে, তো দিতে হতো? আমাদের প্রথমে একটা মান্থলি ম্যাগাজিন ছিল, সেটা বিজ্ঞান ভিত্তিক। তো আমরা 1 মাস ওটা কন্টিনিউ করেছিলাম। তো ওটার নাম ছিল অরবিটাল। তো এর পরবর্তীতে ওই অরবিটাল নামটাই দিতাম, বাট অরবিটালটা অনেকটা কেমিস্ট্রি মধ্যে পড়ে যাচ্ছে, আমি আসলে ওইভাবে আচ্ছা। ডিফাইন করতে পারছি না এটা হোল একটা অর্গানাইজেশন অথবা প্ল্যাটফর্ম হতে পারে। এটার নাম হিসেবে বা ওকে। বইয়ের নাম হিসেবে আসলে খুব সুন্দর, বাট অ্যাজ এ এটাকে যদি অর্গানাইজেশন বলো বা তোমার টিম বলো বা এইটার সাথে যাচ্ছিল না। তো ওই সময়তেই আমি চিন্তা ভাবনা করলাম যে একজনে এটা বলেছিল যে সায়েন্স বি দেয়া যায় কিনা। তো এর পরবর্তীতে চিন্তা ভাবনা করলাম যে হ্যাঁ, যেহেতু আহ, এইটার নামে এরকম ভাবে প্ল্যাটফর্ম নাই, তারপরে স্পেলিং বি আছে, তো কেন সায়েন্স বি নয়। ঠিক আছে, তো এটা আমার জানা মতে এটা আমার নাম দেয়া না, মানে আমাদের টিমমেট আর একজন ছিল, ও এটা দিয়েছিল।
যতদূর মনে পড়ে, ওর জুল ইকরাম নিবিড় ওর নাম, আমি যদি যতদূর মনে পড়ে থাকে, ও সায়েন্স বি নামটা উচ্চারণ করেছিল প্রথম। পরে এটাই হচ্ছে আমি হচ্ছে সিলেক্ট করে দিই যে এটাই সুন্দর নাম। এন্ড এটার সাথে খুব আমরা যেহেতু ছোট বাচ্চাদের বা ছোট বাচ্চা বলতে ছোট ভাই বোনদের নিয়ে কাজ করব, তো ওদের জন্য একটা মানে খেলার ছলে যেন আমরা সায়েন্সটা শিখাইতে পারি। তো ওই জন্য হচ্ছে এই নামটা আমার কাছে খুব ভালো লাগে, এখনো ভালো লাগে আর কি। এটা সবার একটা প্রিয় নাম। আহ, এমনকি এটা হচ্ছে শুধু বাংলাদেশে নয়, এটা এখন প্রায় অনেক দেশের মানুষ সায়েন্স বিয়ের সাপোর্ট নেয়। রিসেন্ট কিছুদিন আগে একটি আমেরিকা গ্রামে একজন মানুষ দেখলাম সায়েন্স বিয়ের একটা পোস্ট সে শেয়ার দিয়েছে, এবং তারা হচ্ছে বাংলাদেশ থেকে, তারা বাংলাদেশের সায়েন্স বিয়ের প্রত্যেকটা পোস্ট গুলো তারা দেখে, অনেক প্রবাসী আছে। এটা হুম। সকলের পছন্দের নাম। এমন এটা হচ্ছে স্টুডেন্টদের চেয়ে বর্তমানে হচ্ছে আমাদের প্যারেন্টসদের সবচেয়ে পছন্দের মানুষ হচ্ছে মুবিন শিকদার ভাইয়া। ঠিক আছে, যখনই হচ্ছে ফাঁকিবাজি করতে মন চাই, তখন সায়েন্স বিয়ের হচ্ছে মোবাইলের মধ্যে এটা চলে আসে, তো ফাঁকিবাজি করার কোনো ওয়ে আমরা পাই না। এন্ড হচ্ছে এইটা ভারত থেকে আমাকে প্রায় সময় হচ্ছে আমাদের টিমে অ্যাড হতে চায়। অনেক সময় দেখা যায় আমি নিজে হিন্দি পারি না, এই জন্য ওদের সাথে ওইভাবে কমিউনিকেট করতে পারি না। তো আহ, আচ্ছা আচ্ছা। ভারত থেকে অনেক ইয়া আছে, মানে হচ্ছে যারা আমাদের সায়েন্স বি এর সাপোর্টার আছে। পাশাপাশি অভিভাবকদের যে কথা বললে, এই জিনিসটা আমি অনেকবার শুনেছি, বিশেষত আমাদের বিওএলসি একটা ইভেন্ট করেছিলাম। এর পরবর্তীতে হচ্ছে আমাকে এক ফ্রেন্ড বলেছিল যে ও নাকি ঢাকাতেই আর কি, তো শুনেছিল যে পাশে থেকে কে যেন বলতেছিল যে আমি সায়েন্স বিতে এইটা দেখেছি, সো এইটা এইটা হবে ডাক্তার দোকানে, সামথিং লাইক দ্যাট এরকম ছিল। যতদূর আমার ফ্রেন্ডকে ডিফাইন করতেছিল, সো ওর ফ্যামিলিকে, সো এটা আমাদের জন্য আসলে অনেক বড় একটা পাওয়া। জি ভাইয়া। ভাইয়া আপনি তো সায়েন্স বি সাথে আছেন, এবং আরো কিছু অর্গানাইজেশনের সাথে আছেন, এটা দেখা যায়। তো ভাইয়া এগুলোর ক্ষেত্রে যে আপনি করেন, তো ফ্যামিলি থেকে কেমন সাপোর্ট পান? মানে বাবা মা এরকম সবার কাছ থেকে কিরকম? ফ্যামিলি থেকে যে জিনিসটা সাপোর্ট পাই সেটা হচ্ছে বিশ্বস্ততা। মানে তারা তো আর এইগুলা হচ্ছে হয়তো বা বুঝে না যে আমি আসলে কি কাজ করেছি, বা উম, আমি অন্য অন্য অর্গানাইজেশনের সাথে কি করেছি। তবে আমার মা বা আমার আব্বু যেটাই বলি সেটা হচ্ছে যে আমাকে খুব বিশ্বাস করে, আমি আমি এটা ধরেই নিয়েছি। কারণ তাদের কাছে হয়তো বা যদি কোনো একটা কারণে, যেমন আমি প্রথম যখন বইটা বের করলাম, প্রথম যে ম্যাগাজিনটা বের করলাম, তখন আমি মার কাছে বলছিলাম যে আমরা এমন একটা বই বের করতেছি, আমাকে 8,000 টাকা লাগবে। মা কিন্তু ওই দিনই দিয়ে দিছিল যে ওকে দ্যাটস ফাইন, তুই শুরু কর। সো এই যে হয়তোবা তারা অর্গানাইজেশন সম্পর্কে খুব বেশি ইয়া রাখে না, ধারণা রাখে না, বাট এই বিশ্বাসটা তাদের সন্তানের উপর আছে। যদি আমি কিন্তু মার সাথে বা বাবার সাথে থাকি না, বাট দূরে থেকেও আমি মোটামুটি এই বিশ্বাসটা আসলে ছোটবেলা থেকেই ছিল। তো এই জায়গাটাতে আমার কাছে খুব ভালো লাগে, এন্ড এই সাপোর্টটা আসলেই খুব বেশি দরকার, যে বাবা মা যেন একটু বুঝতে পারে বা বিশ্বাসটা থাকতে পারে। আর আরেকটা বড় বিষয় হচ্ছে, যেমন এই কিছুদিন আগে, কিছুদিন নাই, কত 24 তারিখে তো আমি লাইভ করলাম হচ্ছে আমাদের ফাতিহার সাথে। তো ওই লাইভটা জি হচ্ছে ভাই। মা, আমার ভাবি, তারপর ভাতিজা সবাই মিলে হচ্ছে দেখেছিল। তো এটা আমার কাছে ভালো লাগে। হ্যাঁ, এটা অনেক বড় একটা ব্যাপার। ভাই আপনি সায়েন্স বি এর পাশাপাশি কি আর কোনো অর্গানাইজেশনের সাথে আছেন? এখন বর্তমানে তাও এই মুহূর্তে একদম অফিসিয়ালি এখন আর নাই। কিছুদিন আগে আচ্ছা শেষ আচ্ছা। হয়ে গেল। আমি শুধুমাত্র একটা অর্গানাইজেশনের সাথে আছি, বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার, বিওয়াইএলসি। এন্ড বিওয়াইএলসি বেসিক্যালি হচ্ছে লিডারশিপ নিয়ে কাজ করে। এন্ড আমি এটার প্রতি খুবই কৃতজ্ঞ, কারণ হচ্ছে আহ, একটা টিম চালাতে গেলে বা টিমের সাথে চলতে গেলে বা একটা কাজ করতে গেলে লিডারশিপ ব্যাপারটা বা নেতৃত্ব বলি বা এই ধরনের স্কিল গুলো আসলে অনেক বেশি দরকার। তো সেইখানটাতে আমি মনে করি যে বিওএলসি আমাকে অনেক হেল্প করেছে। And আমি কিন্তু বিওএলসি 4বার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, মানে আমার সামনে আরো করার ইচ্ছা আছে। ওয়াও। তো আমি হচ্ছে এই একটা অর্গানাইজেশনের সাথে যুক্ত আছি, বর্তমানে অফিসিয়ালি নাই, বাট ইন ফিউচার আমি যুক্ত হওয়ার ইচ্ছা আছে আমার সাথে। ওকে ভাইয়া। ভাইয়া হচ্ছে আপনি সায়েন্স বিতে যে কাজ করছেন, তো বিজ্ঞানে কাজ করার ইচ্ছাটা তো আপনি আমাদের সাথে কিছুক্ষণ আগে শেয়ার করলেন যে হুম। গ্রাম অঞ্চলের অনেকে এরকম। তো আমরা এরকম অনেক কিছু দেখি যেগুলা হয়তো আগে আমরা বিশ্বাস করতাম অন্যরকম ভাবে, বাট বিজ্ঞান সাথে সেরকম হয়তো চিন্তা করে কখনো এটা ভাবা হয়নি। তো ভাইয়া আপনার কাছে অনেকে একটা কোয়েশ্চেন রেখেছে যে হচ্ছে সামনে, তার পরবর্তীতে কি আপনারা কোনো অফলাইন ইভেন্ট নামানোর কোনো চিন্তা ভাবনা আছে? হুম। অফলাইন আমাদের অনেক বড় একটা টার্গেট। কারণ হচ্ছে অনলাইনে আমি হচ্ছে সবাইকে কিন্তু রিচ করতে পারবো না। এটা খুব স্বাভাবিক, কারণ আন্ডার প্রিভিলেজড যারা আছে তারা কিন্তু এখনো মোবাইল বলি বা মানে হচ্ছে এটা কি বলো, এখন ইন্টারনেটের ফ্যাসিলিটিস থেকে আসলে বিযুক্ত। আর একটা বড় ব্যাপার হচ্ছে কি, মানে সায়েন্স ব্যাপারটা কি আসলে তুমি ওই যে ইউটিউব দেখেও যা শেখা যায় আমরাও তাই শেখাবো। তো
তো দেখা যায় পার্থক্যটা কোথায় এলো। বাট হ্যান্ড টু হ্যান্ড যদি, কারণ প্র্যাকটিক্যাল ব্যাপারটা তো, হ্যান্ড টু হ্যান্ড যদি আমি ওদের সাথে কাজ করতে পারি, তাহলে আমার কাছে মনে হয় এটা অনেক বড় একটা মানে ইয়া হবে, ওদের জন্য একটা বড় একটা পাওয়া হবে। সো আমার অফলাইনে অ্যাক্টিভিটি ছিল, এবং আমাদের প্রথম যে কাজগুলো, প্রথম যে আমাদের স্কুলে বিভিন্ন ক্যাম্পেইন করা, বই বের করা, সেটা কিন্তু অফলাইনে ছিল। মূলত ওই সময়তে বিভিন্ন ধরনের সমস্যা ফেস করেছি দেখেই আজকে অনলাইনে আসা। বাট আমাদের মেইন উদ্দেশ্য ছিল, বা আমার মেইন উদ্দেশ্য ছিল অফলাইনে কাজ করা। তো আমি ইনশাল্লাহ হচ্ছে আমি অফলাইনে কাজ করব অবশ্যই। ওকে ভাইয়া, ভাইয়া আমাদের হচ্ছে একটু কোয়েশ্চেন দেখে আসি আমরা। আহ, একজন কোয়েশ্চেন করেছে যে হোয়াট ইজ ইয়োর থিঙ্কিং অ্যাবাউট দ্য ইয়াং ট্যালেন্ট অ্যান্ড হাউ ক্যান দ্য স্ট্রাগল বি প্রফিটেবল? মুশফিক উদ্দিন আহমেদ সুপ্ত এই কোয়েশ্চেনটা করেছে। আচ্ছা, আমি একটু যদি স্ক্রিনে শো করো তাহলে ভালো হয়। আচ্ছা স্ক্রিনে আচ্ছা যদি শো আচ্ছা। করা সম্ভব তাহলে ভালো হয়। আচ্ছা এটা না হলে আমি প্রশ্নটা বুঝতে পারছি না। আচ্ছা ভাই, আমি আরেকবার বলি। হোয়াট ইজ হ্যাঁ, শিওর। ইয়োর থিঙ্কিং অ্যাবাউট দ্য ইয়াং ট্যালেন্ট অ্যান্ড হাউ ক্যান দ্য স্ট্রাগল বি প্রফিটেবল? ওকে, আমি বুঝতে পেরেছি। মানে এখন যারা ট্যালেন্ট আছে, তো এই জিনিসটা আসলে সব সময় সবাই বলে, এন্ড আমিও সব সময় বলি, যে ট্যালেন্ট আসলে থাকুক না থাকুক, তোমার কত আইডিয়া আছে সেটা থাকুক না থাকুক, বাট এক্সিকিউশন ইজ দ্য মেইন থিং। মানে তুমি যতই ট্যালেন্ট হও বা যত কিছু হও, তোমার কাছে আগে লাগবে যে আমি ওইটা এক্সিকিউশনে নামছি কিনা। মানে এক কথাই, আমি যত বড় ভালো খেলোয়াড় হই বা যত কিছু হোক, আমাকে মাঠে নেমে আগে খেলতে হবে। এটা হচ্ছে মেইন। অনেকেই তোমরা দেখবা, বিশেষত এই করোনা মুহূর্তে আমি সবচাইতে বেশি পরিমাণ যেটা খেয়াল করেছি, সেটা হচ্ছে সবাই সার্টিফিকেটের পেছনে দৌড়াচ্ছে। হ্যাঁ, এক একটা জি কোর্স ভাইয়া। করে ফাটাই ফেলতেছে, এক একজন 100টা কোর্স করে 100টা মানে সার্টিফিকেটের লিস্ট দিয়ে দিচ্ছে। আমি এটা মনে করি একটা ক্রুশিয়াল ডিসিশন। এটা আসলে কোনোভাবে বেনিফিশিয়াল না, কারণ সে যেটা শিখছে সেটার আগে এক্সিকিউশনটা দরকার। অনেকেই দেখা যায় গ্রাফিক ডিজাইনের কোর্স করে ফেলছে, ভিডিও এডিটিং এর কোর্স করে ফেলছে, বাট অ্যাকচুয়ালি সে আসলে করেছে কিনা বা সে নিজে ওইটা এক্সিকিউট করেছে কিনা, এটা কিন্তু অনেক বড় ব্যাপার। আরো ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, আমরা আসলে সার্টিফিকেটের পেছনেই দৌড়াই। কারণ হচ্ছে কি দেখো, একটা কোর্স করতে, ইউডেমি বলি বা অন্যান্য কোর্সেরা কোর্স করতে, তারা বলে আপনার লাগবে 21 দিন, তুমি করে ফেলতেছো 1 ঘন্টায়, 2 ঘন্টা, 3 ঘন্টায়। মানে কেমনে, হাউ ইট পসিবল? মানে এইটা কিভাবে সম্ভব? সো এইখানটাতে আমার কাছে মনে হয় যে ট্যালেন্ট যদি থাকে, তাহলে ওইটার এক্সিকিউশনটা লাগবে। মাঠে নামো, তাহলে দেখো ট্যালেন্ট আসলে কতটুকু মানে হচ্ছে কার্যকর হয়, যে আমি আসলে কিভাবে এটা এক্সিকিউট করতেছি। ওই এক্সিকিউশনের সময়টাতে ট্যালেন্টকে আরো বেশি পরিমাণ শার্প করা যায়, আরো অনেকগুলো স্কিলের দরকার হয়। যেমন আমি যদি আমার কথা বলি, একজনে প্রশ্ন করেছিল যে হাউ ক্যান উই ডেভেলপ লিডারশিপ স্কিল। সো এইখানটাতে আমি বলবো যে আমি যেহেতু মাঠে মোটামুটি নেমেছি এবং কাজ করতেছি, তাহলে দেখা যায় যে আমার অনেকগুলা স্কিলের সমন্বয় আমার লাগবে। আমি শুধু যদি সায়েন্স নিয়ে থাকি বা সায়েন্স নিয়ে পড়াশোনা করি, আমি যদি মানুষের সামনে কথা বলতে না পারি, তাহলে দেখা যাবে কিন্তু আমি অলরেডি মানে কি বলবো, আমি কিন্তু ব্যাকডেটেড। কারণ আমাকে কিন্তু সায়েন্স বি কে লিড দেওয়া লাগবে, সায়েন্স বি কে মানুষের সামনে প্রকাশ করা লাগবে, না হলে হোয়াট ইজ সায়েন্স বি? এই জিনিসটা কিন্তু আমার, এই জিনিস। তারপর আবার নেতৃত্বের যদি কথা বলি, আমাদের এখন টিমে কত প্রায় 30 থেকে 40 জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর আছে, সবাই মিলে কাজ করতেছে। এইখানটাতে যদি আমার কোনো ভুল ভ্রান্তি হয়, আমি সেটা স্বীকার করলাম না, আমি নেতা, হ্যাঁ নেতা সেজে গেলাম, বস সেজে গেলাম। নো, এখানে বস সাজার আসলে কিছুই নেই। এখানে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমি আসলে টিম হিসেবে, এজ এ টিম লিডার বা একজন টিম মেট হিসেবে, আমি আসলে কতটুকু কোঅপারেট করতে পারতেছি, সেটা অনেক বড় একটা বিষয়। আর নন প্রফিট অর্গানাইজেশন তো, এখানে আসলে বস সাজারও কিছু নাই। কারণ এখানে তুমি যদি ওদের সাথে মাঠে নেমে মেবি নেটওয়ার্ক আজ একটু প্রবলেম দিয়েছে, আপনারা হ্যাঁ, একটু ওয়েট করুন। ওকে, এসেছে। ওকে। সো আমার কাছে মনে হয় ওই জিনিসটাই, যে আমাকে যে কাজটাই করি, খুব স্পেসিফিক হোক খুব ছোট হোক, সেই কাজটা যেন আমরা করে ফেলি বা শুরুটা করি। আমি এটা খুব বেশি যে ফলো করি বা সবসময় হয় তা না, মোটিভেশনের ক্ষেত্রে হয়তো বা বলা, বাট আমি এই জিনিসটা চেষ্টা করি যে অ্যাটলিস্ট যেটা করার ইচ্ছা আছে সেটা যেন আমি হচ্ছে করে ফেলি। এটা হচ্ছে কথা। যেমন এটার একটা বড় উদাহরণ আমি দেই। সেটা হচ্ছে যে আমাদের ডিজাইন তো আমি করি, বা যেটা যেটা সায়েন্স বিতে লাগবে, যে টেকনিক্যাল কাজগুলো, সেই কাজগুলো আমি শিখে নিয়েছি। তো দেখা যায় যে আমাকে অন্য কাউকে বলার আগে আমার কাছে মনে হয় যে ওকে আমি যে বলবো যে তুমি ভাই এটা ডিজাইন করো, এর থেকে মনে হয় আমি তাড়াতাড়ি আমি নিজেই ডিজাইন করে ফেলি। যদি ওকে না পাও, বলে ও স্বাভাবিক ব্যাপার। আমি একজনকে তোমাকে হুট করে বললাম ভাই তুমি এটা ডিজাইন করে দাও, ভাই তুমি তো বলবো যে ভাই আমি এখন ব্যস্ত আছি, তো আমি আজকে রাত্রে করবো না। তো ওই সময়টাতে আমার মনে হয় ভাই আমার দরকার এখন, আমি এখন কি করব?
সো ওই সময়টা আমি হচ্ছে করে ফেলি। তো এই জায়গাটাই হচ্ছে সবচেয়ে বিষয়, যে তুমি যদি ওদের সাথে ফেস টু ফেস চলতে পারো তাহলে আমার কাছে মনে হয় টিমটা আগানো মোটামুটি ভালো পসিবল। কারণ সবসময় জি সবার উপর ডিপেন্ডেন্ট থাকাটা আসলে মানে আমি মনে করি না কোনো লিডার বা কোনো বসের হচ্ছে মানে স্কিলের মধ্যে পড়ে। জি ভাইয়া। ভাইয়া হচ্ছে সামামা রহমান কমেন্ট করেছে যে ভাইয়া সায়েন্স বি এর মতো একটা প্ল্যাটফর্ম তৈরি করতে কোন কোন জিনিসে ফোকাস করা উচিত? এটা যদি এই আমি আমি কোয়েশ্চেনের আনসার যে দিতে গেলে এটা হয়ে যাবে অনেক বড় একটা, কারণ হুম একটা প্রতিষ্ঠান সহজে হয়ে গড়ে ওঠে না, এতে অনেক শ্রম, অনেক দিন, তারপরে মাঝে মাঝে ডিপ্রেশনে চলে যেতে হয় কোনো কোনো ক্ষেত্রে। তো এটা অনেক লং একটা প্রসেস। তো আরেকজন কোয়েশ্চেন করেছে যে ভাইয়া, উম, ইফতেখার রহমান কোয়েশ্চেন করেছে ভাইয়া লাইফের কোনো স্যাড মোমেন্ট আছে? হুম 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 এক্স্যাক্টলি। তো আমি হচ্ছে এখানটাতে খুব ছোট করে বলি, আমি সবসময় যে আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে জি ভাই, আপনাকে তোর্য? স্পষ্ট দেখা এবং শোনাও যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। সো আমার কাছে যে জিনিসটা মনে হয় সেটা হচ্ছে যে আমি সবসময় যে জিনিসটার প্রতি জোর দিয়েছি সেটা হচ্ছে আমি আসলে কত দূর আগাই বা সেটা খুব বেশি আমাকে মেটার করবে না, আমি আসলে কতজন মানুষকে মোটিভেট করে নিয়ে যাচ্ছি সেটা আমার কাছে অনেক বড় ইম্পর্টেন্ট। দ্যাটস ওয়াই আমি অলওয়েজ টিম মানে হচ্ছে এটাকে কি বলে, এই যে টিমমেটদেরকে নিয়ে কাজ করার বিষয়টা আমি সবসময় প্রিফার করি। এন্ড এই স্কিলটা আমি সবসময় কাজে লাগানোর চেষ্টা করি। সো সায়েন্স বি এর পেছনে সায়েন্স বি আসলে কিচ্ছু করে না এখন পর্যন্ত, একদম কিচ্ছু না যদি বলি, যদি একদম 0.001% কিছু করে থাকে, ঠিক আছে, সেটা হচ্ছে সম্মিলিত প্রচেষ্টা। সো আমাদের টিমমেটদের বা সবার, এর আগে যারা ছিল এখন যারা আছে, তো সবার সম্মিলিত প্রচেষ্টা এইটুকু করা সম্ভব। আমি সবসময় হচ্ছে মানে এই জিনিসটা মেনটেন করার চেষ্টা করি যে আমি আমার টিম নিয়ে চলবো। তাহলে যেটা হবে, ওই যে একটা কথা আছে না, কথা আছে না যে যদি তুমি যদি তুমি দ্রুত যেতে চাও তাহলে একা যাও, আর যদি তুমি অনেক দূর যেতে চাও তাহলে তুমি সবাইকে সাথে নিয়ে যাও। ঠিক আছে, সো এই জিনিসটা আমি জি আসলে ভাইয়া। মেনে চলি যে আমার দ্রুত যাওয়ার দরকার নাই, আমার আমার গোল আমাকে একটা সময় গেলেই হবে, বাট টিমমেট খুব বেশি দরকার বা তাদের সাপোর্ট খুব বেশি দরকার। ওকে ভাইয়া। রাবিয়া মনি আমাদের কমেন্ট করেছে অনেক সময় দেখা যায় আমাদের ধৈর্যে ঘাটতি থাকে, ইচ্ছে হয় না সামনে এগিয়ে যাই, তখন আমাদের করণীয় কি হবে? তখন তো এখন তো আমি সেই স্টেজে আসলে আছি যে এখন আমি আসলে কি করবো, এই যে যদি আমি একটা খুব সিম্পল উদাহরণ দিই, সেটা হচ্ছে এই যে উম, আমাদের যখন গ্রুপটা ডিজেবল হয়ে গেল, তো গ্রুপটা ডিজেবল হওয়ার পরে পরবর্তীতে আমার কাছে একটা সময় মনে হয়েছিল, আমি ওই সময় কান্না করে দিয়েছিলাম, যে আমার কাছে মনে হয়েছিল আমি আসলে গ্রুপ আর ইউজ চালাবো না, এখন শুধুমাত্র পেজ আর আমাদের ওয়েবসাইট দিয়ে হচ্ছে রান করব। তো পরবর্তীতে যেটা হচ্ছে টিমমেটরা বলল যে না, এই জিনিসটা যেহেতু সায়েন্স বি সামথিং, আর আরেকটা ওই ওই সময় আমাদের ওই 15,000-এর একটা গ্রুপ ছিল, ওটা মিম গ্রুপ। তো ওই গ্রুপটাতে সবাই মানে খুব মানে তাদের এই সহমর্মিতা বা সমবেদনা প্রকাশ করলো, এন্ড সবাই সাপোর্ট দিল ওই সময়, এবং টিমমেটরা আমাকে বলল যে আমরা মানে জাস্ট একটা গ্রুপ চলে গেছে এর আমরা পিছিয়ে পড়ি না, আমাদের আগায় যাওয়া সম্ভব সম্ভব। তো ওইখানটাতে ধৈর্য ধারণ করে রাত 11:30টার সময় যে আমরা হচ্ছে গ্রুপ খুলি, এন্ড সারপ্রাইজিংলি তোমার হচ্ছে রাত শেষ হওয়ার আগে 5,000 মেম্বার কিন্তু অ্যাড হয়ে যায়। ও এন্ড মাই গড। তার পরবর্তীতে মনে হয় 2 দিনে মনে হয় আমরা 20,000 না কত যেন ক্রস করেছিলাম, বা আর একটু বেশি হইতে ওয়াও। পারে, আমি নট শিওর। তো পরবর্তীতে হচ্ছে 15 দিনে 50,000, আজকে হচ্ছে 30 দিন, 30 দিনে হচ্ছে 30 দিন আগে হচ্ছে 80,000। তো এইভাবে হচ্ছে আমি সংখ্যাটা দ্বারা কেন এখানে পরিমাপ করতেছি আসলে, এর আগে 2,64,000 কখনোই আমার জন্য খুব বেশি বা ইয়া ছিল না যে আমি কাউকে বলবো হ্যাঁ আমাদের 2.5 লক্ষ একটা বেজ আছে। এইখানে আসলে বিজ্ঞান প্রেমী কতজন সেটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্ট। বাট এই যে যে যখন গ্রুপটা ডিজেবল হয়ে যাওয়ার পরে যত মেম্বার আমাদের সাথে অ্যাড হলো, আমরা কিন্তু কোনো ধরনের কন্টেস্ট রান করি নাই, কোনো ধরনের মানে কোনো অ্যাক্টিভিটিস করি নাই, শুধুমাত্র মেম্বারদেরকে সাহায্য চাইছিলাম যে আমরা যে বেসটা হারাইছি সেটা কি কোনোভাবে রিগেইন করা যায় কিনা। সেইটার সাপোর্টে যারা আজকে এই পর্যন্ত আসছে তাদেরকে আমি অ্যাকচুয়ালি সাপোর্টার এন্ড হচ্ছে সায়েন্স প্রেমিক কিন্তু আমরা বলতেই পারি, যে হচ্ছে না এরা আসলে সায়েন্স বিকে মনে রেখেছে, যে সায়েন্স বি নামে কিছু একটা ছিল, দ্যাটস ওয়াই ওরা তো হারাই ফেলছে। আমি এন্ড তুমি জানো কিনা আমি জানি না, যেদিন আমাদের সায়েন্স বিটা ডিজেবল হয়ে যায় ওই দিন হচ্ছে আমাদের সায়েন্স বি কিন্তু সারা বাংলাদেশে পপুলার নাও মানে ফেসবুকে ট্রেন্ডিং লিস্টে ছিল, সার্চ সার্চ জি ইঞ্জিনে ভাইয়া। ট্রেন্ডিং লিস্টে ছিল যে সায়েন্স বি পপুলার নাও। সো অনেক মানুষ এটাকে সার্চ করেছে। সো এইগুলো হচ্ছে অনেক বেশি অনুপ্রেরণা দেয় যে হচ্ছে আমি
কেন নতুন করে শুরু করব, কেন ধৈর্য হারা না হয়ে আমি কেন সামনের দিকে যাব, এইটা অনেক বড় একটা পাওয়া। সো আমার কাছে রাবিয়া মনি যে প্রশ্নটা করেছিল সেটার পেছনে একটা বড় বিষয় হচ্ছে যে এই কেন শব্দটা থাকা। এই কেন শব্দটা থাকা আমি আসলে কি কাজ করতেছি সেটা সাপোর্টে কতজন আছে, কতজন মানুষকে সাথে নিয়ে আমি একটা মিশন বা লক্ষ্য অর্জন করতে যাচ্ছি। আরেকটা বড় বিষয়, আমি কিন্তু গ্রুপ ডিসেবল হয়ে যাওয়ার পর কখনো ভাবি নাই যে সায়েন্স বি বন্ধ করে দেবো। আমি জাস্ট ভাবছিলাম গ্রুপ আর চালাবো না, কমিউনিটিতে যে যে ঝামেলা হয়। তো আচ্ছা আচ্ছা। আমার কারণ হচ্ছে কি, আমার ওই মিশনটা আছে বা আমার একটা গোল আছে। তো আমার কাছে মনে হয় আমি যতক্ষণ দিন পর্যন্ত ওই গোলটাকে ধরে রাখতে পারবো, আমার একটা প্ল্যান আছে, সে ততদিন পর্যন্ত যত ঝাই ঝামেলায় আসুক, যত সমস্যায় হোক, আল্লাহর রহমতে ক্যারি অন করতে পারবো। এটা আমার কাছে মনে হয় যে আগে গোল সেটটা অনেক বেশি ইম্পর্টেন্ট। জি ভাইয়া। এবং ভাই একটা কথা আছে যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আপনারা কিন্তু একটা বিষয় একটু খেয়াল রাখেন, যে আপনাদের এই যে একটা গ্রুপ ডিসেবল হয়ে যায় এবং পরবর্তীতে যে গ্রুপটা খোলেন, এখানে কিন্তু বোঝা যায় যে সায়েন্স দিকে মানুষ কতটা ভালোবাসে। তার কারণ এত দ্রুত এত বড় একটা গ্রুপ আসলে পাওয়াটা ওটা অনেক বড় একটা ব্যাপার। তো আপনারা অনেক মানুষের ভালোবাসা পেয়েছেন, এটা আসলে অনেক বড় একটা ব্যাপার। তো আপনার যারা আপনাকে সায়েন্স দিকে ভালোবাসে এদের সম্পর্কে আপনি কিছু বলেন। তো এদের প্রতি আমি সবসময় হচ্ছে, যারা সায়েন্স বি অথবা সায়েন্স লাভার আছে তাদেরকে সবসময় আমি কৃতজ্ঞ যে আমরা আসলে স্পেসিফিক, তোমরা যদি দেখো আমরা কিন্তু খুব বেশি একাডেমিক পড়াশোনা নিয়ে কাজ করি না যেটা তোমাকে জিপিএ পাইয়ে দিবে, জিপিএ 5 পেয়ে দিবে, এই ধরনের অ্যাক্টিভিটিসে কিন্তু আমরা যাই নাই। আমরা কিন্তু খুব মানে রিয়েল লাইফ প্রবলেম সলভিং নিয়ে কাজ করি। একদম তুমি লাইফে যেগুলা দেখতেছো সেগুলোর বিভিন্ন খুঁটিনাটি ঘটনা বলে আমরা বিস্তারিত ব্যাখ্যা করি। সো আমরা কিন্তু এখনো একাডেমিক লাইফে সেইভাবে পার দেইনি, তারপরেও তোমরা আমাদেরকে পছন্দ করতেছো। ঠিক আছে, এইটা কিন্তু অনেক বড় একটা পাওয়া যে তুমি নিঃস্বার্থভাবে, যেমন তুমি যদি আমাদের বাংলাদেশ অন্যতম সবচেয়ে বড় প্ল্যাটফর্ম যেটা 10 মিনিট স্কুলের কথা যদি বলো, তুমি 10 মিনিট স্কুলে পড়াশোনা করতেছো, তোমার কিন্তু একটা লক্ষ্য আছে যে 10 মিনিট স্কুলে আমি স্কুলে পড়াশোনা করতেছি, আমি একটা ইয়া পাবো, গোল্ডেন এ প্লাস পাবো বা এ প্লাস পাবো, প্রত্যেকটা একটা লক্ষ্য থাকে। বাট তুমি সায়েন্স বিতে আসলে কি, সায়েন্স বি তোমাকে তো গোল্ডেন পাওয়া দিচ্ছে না, সায়েন্স বিতে তোমাকে দিবে কোনো টাকা পয়সাও দিচ্ছে না, তাহলে কেন আছো? ওই যে দেখো, তোমার আমাদের ইন্ট্রিনসিক যে বিজ্ঞানের প্রতি যে ভালোবাসাটা, নতুন কিছু জানার যে আগ্রহটা, গুজব যেগুলো আছে সেগুলোকে ডিবাং করার যে আকাঙ্ক্ষা গুলো সেইখান থেকে হচ্ছে আসে। তো এইখান থেকে আমরা সবসময় বলি আউট অফ দ্য বক্স চিন্তা করি, আমরা আউট অফ দ্য বক্স চিন্তা করি, আমরা পড়াশোনার বাইরে একাডেমিক লাইফের বাইরে কিছু পড়াশোনা করার চিন্তা করি। তো ওইটার বেসটা যে অনেক বড়, এখানে যে আরো অনেক বেশি কাজ করার আছে সেটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি। আরেকটা বড় ব্যাপার, এখানে আরো মেম্বারদের ইন্টারেস্টের বড় ব্যাপার হচ্ছে যে তুমি যদি মুখস্থ বিদ্যার উপর নির্ভর নির্ভর করে সার্টিফিকেট অনেক ভালো রেজাল্ট করতে পারো, কিন্তু তাই বলে কিন্তু তুমি ভালো বিজ্ঞানী হতে পারবে না, তাই বলে কিন্তু ভালো একজন টেকনিশিয়ান হতে পারবে না। তাহলে জি ভাই। কিভাবে তুমি টেকনিশিয়ান হবে? তোমাকে অবশ্যই এই স্তরগুলো, সায়েন্স বি এর স্তর বা সায়েন্সের স্তরগুলো পার হয়ে যেতে হবে। সায়েন্সের প্রতি ভালো লাগা কাজ করা লাগতে হবে, মানে হচ্ছে ভালো লাগা কাজ করবে, পাশাপাশি একাডেমির বাইরেও তোমাকে অনেক বিষয় শিখতে হবে। রিয়েল লাইফ প্রবলেম সলভিং এর উপর তোমাকে জোর দেওয়া লাগবে। যেমন তুমি অলিম্পিয়াডের কথাই ধরো না কেন, তুমি যদি অলিম্পিয়াডের কথা বলো, অলিম্পিয়াডে তো বই থেকে তেমন কিছু আসে না, বাইরে থেকে অনেক কিছু পড়াশোনা লাগে। তো ওই জিনিসটাই হচ্ছে আমাদেরকে অনেক বেশি অনুপ্রেরণা দেয় যে আউট অফ দ্য বক্স, এই জিনিসটা অনেক বেশি পরিমাণ দরকার। এই তো। জি ভাইয়া, বুঝতে পেরেছি। এবং হচ্ছে ভাইয়া আপনাকে একটা কোশ্চেন করব যে আমাদের সকলের ছোটবেলা থেকে কিন্তু আমাদের একটা লক্ষ্য থাকে যে কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে। বাট আপনার কি ছোটবেলা থেকে এরকম কোনো ইচ্ছা ছিল, অর্থাৎ এরকম এইম ছিল? না, আমার ওই ধরনের কোনো এম ছিল না। মা বলতো যে ডাক্তার হবে, বাট আমার কাছে কোনো সময় ভালো লাগতো না যে ডাক্তার হওয়া। আমি রক্ত খুব ভয় পাই। সো আমি হচ্ছে ডাক্তার হওয়ার কোনো ইয়া ছিল না। তারপর ইঞ্জিনিয়ার হব, সেই ধরনের আসলে কোনো ধরনের লক্ষ্য ছিল না। আমার কাছে মনে হয়েছে লাইফ গোস অন, ঠিক আছে, আমি আসলে কোন জিনিসটার প্রতি ভালো লাগা বা কোন জিনিসটার প্রতি ভালোবাসার সৃষ্টি হয় সেটার উপরে আমি হচ্ছে ফোকাস করব। যেমন একটা সময় দেখা যায় আমার পড়াশোনা তেমন ভালো লাগে না, বাট আব্বু প্রেসার টেসার দিয়ে পড়াশোনা করাচ্ছে। আরেকটা বড় বিয়া হচ্ছে, আমার কম্পিটিটর আমার থেকে ভালো রেজাল্ট করবে এটা কখনো হবে না। যদি ভার্সিটি লাইফে এই ধরনের আর কম্পিটিশন মাথায় আর কাজ করে নাই, বাট এর আগে কলেজ লাইফে এই জিনিসটা হইতো। সো আমার কাছে মনে হয় কি, আমি লং টার্ম ওই ধরনের কোনো চিন্তা ভাবনা করি নাই যে কি হবো, বাট আমার কাছে শর্ট টার্ম অনেক চিন্তা ভাবনা ছিল যে
যে জিনিসটা শিখতেছি বা একটা ভালো রেজাল্ট করা লাগবে বা ভালো একটা ইয়ে করা লাগবে, রেজাল্ট তো অতটাও ইয়া করে না সত্যি কথা বলতে। মোট কথা হচ্ছে যে আব্বুকে খুশি করা লাগবে, কিছু একটা পাওয়া লাগবে। যেমন আরো আরো খুব স্পেসিফিক বলি যে আমাকে ধরো যে 5টা ম্যাথ দিল, 5টা ম্যাথ যদি পারি তাহলে আব্বু আমাকে 100 টাকা দিবে। ওইটার প্রতি আমার মোহ। যে ওকে ঠিক আছে, আমি ম্যাথ শিখতেছি, আমাকে 100 টাকা দিলে আমি অনেক খুশি। তো ছোটবেলায় যেমন ক্লাস 6 যেমন আছে যে আমি খুব রুটিন কয়েকদিন রুটিন মাফিক পড়াশোনা করছি। তো যখন ধর্ম একটা সৃজনশীল, ধর্ম বইয়ের একটা সৃজনশীল আমি মুখস্থ করবো, তখন আব্বু আমাকে একটা স্পিড কিনে দিবে, মানে আমাকে খাওয়াবে। তো আমি ওই সময় আচ্ছা 25 মিনিটের মধ্যে একটা সৃজনশীল ফুল মুখস্থ করে আব্বুর সামনে দিতাম, মুখস্থ করে দিতাম। কারণ আমার ওই একটা লক্ষ্য ছিল আমাকে একটা স্পিড খাওয়াবে। সো ওইটার প্রতি দেখতেছো, মানে খুব শর্ট টার্ম আমার মোহগুলা আস্তে আস্তে উপরের দিকে করে হচ্ছে এই পর্যন্ত আসা। এই তো। আচ্ছা, তাহলে সেই স্পিড খাওয়া থেকে শুরু করে ভাই আজকে এত দূরে চলে গেছে, এটা আসলে অনেক বড় একটা বিষয়। এন্ড হুম। আর ওইখানটাতে ভার্সিটিতে আসার পরে মনে হলো যে সারা জীবন তো পড়াশোনা অনেক বেশি করেছি, এন্ড আমার দেখা যায় যে ভালো রেজাল্ট ছিল প্রতি আমার একদম 12 পর্যন্ত, মানে হচ্ছে মোটামুটি ভালো রেজাল্ট ছিল। তো ভার্সিটিতে আসার পর আমার কাছে মনে হয়েছে যে এইবার একটু এক্সপ্লোর করা দরকার লাইফে। মানে হচ্ছে গিয়ে, ওই ফার্স্ট ইয়ারে আমি হচ্ছে সায়েন্স ক্লাবে, এই জিনিসটা আসলে বলা হয় নাই আমার প্রথম দিকে, যে জি ভাই। সায়েন্স বি এর প্রতি ভালোবাসাটা ওইখান থেকে একটা সৃষ্টি, যে সায়েন্স ক্লাবের সাথে যুক্ত ছিলাম, ওইখানে ভলেন্টিয়ারি কাজ করতেছিলাম। ওইখান থেকে আমার মনে হইলো যে সায়েন্স ক্লাব তো যেহেতু জাহাঙ্গীরনগর নিয়ে কাজ করতেছে, তো আমি কেন পুরো বাংলাদেশ নিয়ে কাজ করব না? হ্যাঁ। তো ওই জায়গাটা থেকে কিন্তু অনেক বড় একটা অনুপ্রেরণা ছিল আমার সায়েন্স ক্লাব। সেটা হচ্ছে যে আমার নতুন কিছু শুরু করা। তো ওই সময় ভলেন্টারি ওয়ার্কস করাটা সায়েন্স ক্লাবের মাধ্যমেই শুরু আসলে। ওকে ভাইয়া। ভাইয়া আমরা একদম আজকের প্রোগ্রামের শেষের দিকে এখন। তো ভাইয়া আপনি অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে আজকে আমাদেরকে সময় বের করে দিয়েছেন, তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ। কারণ ভাইয়া আমাদের আজকে শো একদম শেষ করার আগে আমরা একটা কোয়েশ্চেন করব। সেটা হচ্ছে ভাইয়া, বিহাইন্ড দ্য স্টাডি গ্রুপে সাথে আপনি তো আজকে যেহেতু লাইভে আসছেন, তো বিহাইন্ড দ্য স্টাডি গ্রুপটাকে মানে কেমন লেগেছে, যেহেতু একটু হলো তো দেখেছেন। এই বিহাইন্ড দ্য স্টোরির ওই এখানে একটা ক্যাপশন দিয়েছিলাম না আমি, যে আমি যদি বিহাইন্ড দ্য স্টোরি স্টাডি বলতে যাই তাহলে আমার অনেক ফাঁকিবাজি বের হয়ে যাবে। তো আমার কাছে মনে হয় তুমি বিহাইন্ড দ্য স্টাডি করো আর যেটাই করো, আমার কাছে মনে হয় বিহাইন্ড দ্য স্টাডি কি এটা বোঝাচ্ছে যে মানে আই মিন একাডেমিক লাইফের বাইরেও অনেক পড়াশোনা করবা, সামথিং লাইক দ্যাট, এই ধরনের আহ, কিছু। আহ, জি ভাই, এরকম কিছু যে আমরা একাডেমিক পড়ালেখার হচ্ছে পেছনে যে একটা অন্য পড়ালেখা আছে, বিজ্ঞান ভিত্তিক হতে পারে, হুম হুম হুম। সেটা হচ্ছে আইটি রিলেটেড হতে পারে, কালচারাল হতে পারে, এগুলোকেও আমরা আর কি ফোকাস করা। আমাদের একটা মোটো আছে ভাইয়া, যে হচ্ছে ফোকাস অন ইউর ক্রিয়েটিভিটি। ওকে, দ্যাটস ফাইন। এন্ড এই জিনিসটা খুব ভালো আমার কাছে। যে যে জিনিসটা মনে হয় যে ধরে রাখো, মানে এই জিনিসটা ছাড়ার দরকার নেই, মানে আমি কিছু একটা করা দরকার তাই করতেছি, আমার কাছে মনে হয় না যে এই জিনিসটা কখনো করা উচিত। আমি যে জিনিসটা করতেছি সেটার পেছনে আমার লক্ষ্য আছে কিনা, সেটার পেছনে আমার ভালো লাগা কাজ করে কিনা, এন্ড আমি সেটা ধরে রাখবো। তো এখন পর্যন্ত সায়েন্স বি 2.5 বছর ধরে কাজ করতেছে, আমার কাছে এই মুহূর্তে এসে আমি জানি না কত দূর পর্যন্ত যাব, বাট একটা জিনিস মনে হয় যে আমি এটা ছাড়বো না। সো আমার কাছে মনে হয় যে আমি সায়েন্স বি নিয়ে বাংলাদেশে কাজ করতে চাই। সো সেরকম ভাবে তোমাদেরও একটা গোল বা তোমার একটা গোল থাকা লাগবে, যে আমি হচ্ছে বিহাইন্ড দি স্টাডি নিয়ে বাংলাদেশে কিছু একটা করতে চাই, বা স্টাডিকে একটা অনন্য পর্যায়ে নিয়ে যেতে চাই। সেটা যত পরেই হোক, একজন মানুষের লাইফেও যদি চেঞ্জ করতে পারি, একজন মানুষও যদি বলতে পারে যে আমি সায়েন্স বি থেকে অনুপ্রাণিত হয়ে লাইফে এই একটা কিছু করেছি, সেটা আমাদের জন্য সাফল্য। সেম টু জি ইউ, ভাইয়া। যে বিহাইন্ড দ্য স্টাডির আমার ইয়া করে, মানে ওদের থেকে অনুপ্রাণিত হয়ে আমি লাইফে একটা কিছু করতে পেরেছি, সেটা হবে তোমাদের জন্য অনেক বড় একটা সাফল্য। এই তো। জি ভাইয়া। তো আরেকটা ভাইয়া বিষয়, হচ্ছে, আমি একটু জি অ্যাড ভাইয়া। করি এখানে, তো একটু add করি। জি সেটা ভাইয়া, add হচ্ছে করেন। সব সময় সবাই একটা জিনিস বলে যে তুই এখান থেকে কি পাচ্ছ। সবসময় আমাকেও ফ্যামিলিতে এই জিনিসটা ইয়া করে, যে প্রশ্ন করে যে তোর কত টাকা ইনকাম করবে বা সামথিং লাইক দ্যাট, অনেকে হুম হুম। প্রশ্ন করে। জি ভাইয়া। এইখানে আমাদের অনেক বড় একটা স্বার্থ লুকায়িত, যারা এর পেছনে কাজ করে। আমি কোনো সময়ও বলি না নিঃস্বার্থভাবে মানুষকে দিয়ে যাচ্ছি, নো নেভার। আমি আমার জন্য এই কাজগুলো করতেছি, কারণ হচ্ছে কি তুমি দেখো আজকে থেকে 2.5 বছর আগের মবিনের সাথে এই 2.5 বছর পরের মবিনের অনেক পার্থক্য আছে। তাহলে আমি সায়েন্স বি থেকে পাইনি, অনেক কিছু পেয়েছি, অনেকগুলো স্কিল শিখেছি, অনেক মানুষের সাথে অনেক মানুষের ভালোবাসা পেয়েছি। সবসময় কি টাকাই কি পরিমাপক আমার সাফল্যের? আমার সাফল্যের পরিমাপক কি এত ভালোবাসা, তারপরে হচ্ছে এতগুলো স্কিল মোটামুটি শেখার চেষ্টা করতেছি, এতগুলো টিম নিয়ে কাজ করতেছি সারা বাংলাদেশে, সেই প্রত্যন্ত অঞ্চলের তোমার হচ্ছে তেতুলিয়া বা টেকনাফের কোনো একজন মানুষও কিন্তু, একজন মানুষও হচ্ছে মবিন শিকদারকে চিনে।
সো ওইটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া, এখানে হচ্ছে আমার স্বার্থ। কারণ আমি ক্লাস 12-এ ভালো রেজাল্ট করেও সবসময় আমাকে বলেছে মোশাররফের পোলা ভালো রেজাল্ট করছে, তো ওইটা আমার বাপের পরিচয়। সো এখন আমার পরিচয় হচ্ছে মবিনের পরিচয়। সো দ্যাটস দ্য ফ্যাক্ট, এটা আমার অনেক বড় একটা স্বার্থ। আমি তো মনে করি যারা ভলেন্টিয়ারি কাজ করে তাদের প্রত্যেকের হচ্ছে নিজের আইডেন্টিটি ক্রিয়েট করা হয়ে যায়, এন্ড হওয়াটা ইম্পর্টেন্ট আমি মনে করি, এবং লাইফের প্রতিটা ফেজে এই জিনিসটা দরকার আছে। তো আমাদের অনেক বড় স্বার্থ আছে এখানে, এই জি তো। ভাই, এটা আমাদের হচ্ছে এমনকি আমাদের যারা ভলান্টিয়ার করে এদের একটা মেইনলি যে প্রবলেম হয়, ফ্যামিলি থেকে অনেক সময় প্রবলেম দেয় যে এটার সাথে করছিস পড়ালেখার ক্ষতি হচ্ছে কিনা, বা হুম, ফ্যামিলির অনেকেই বলে যে আসলে এটা করে লাভ কি, পাগল। তো অনেক ধরনের কিন্তু আমরা এরকম অনেক ফেস করি। সো এই এগুলো থেকে আমাদের আমাদের মনে হয় যে আমাদের লক্ষ্যটা স্থির রেখে আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়াই ভালো, যেটা আপনি হুম, হুম, কিছুক্ষণ আগে বললেন। তো ভাইয়া, আজকে এক্স্যাক্টলি। আমরা লাইভের একদম শেষে, এখন আমরা লাইভটা হয়তো কিছুক্ষণের মধ্যে শেষ করে দেবো। তো ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। অ্যান্ড ভাইয়া, সামনে পরবর্তীতে আপনি আরো আসবেন আমাদের সঙ্গে, এটা আশা করি। অ্যান্ড ভালো থাকবেন ভাইয়া। ওকে, আসসালামু তোমাদেরকে আলাইকুম অসংখ্য ভাইয়া। ধন্যবাদ আমাকে ডাকার জন্য, আমাকে ফ্লোর দেওয়ার জন্য। সো বিহাইন্ড দ্য স্টাডির হচ্ছে সাকসেস কামনা করি, এন্ড ইনশাল্লাহ আরো ইনশাআল্লাহ। একদিন হচ্ছে এসে বিহাইন্ড দ্য স্টাডির পেছনে ফাঁকিবাজি নিয়ে একদিন কথা বলবো। ঠিক আছে, ভালো থাকবে জি সবাই। ভাই, সেটা সবাইকে অবশ্যই। ওকে, আল্লাহ হাফেজ ওকে, ভাইয়া। সবাইকে অসংখ্য ধন্যবাদ, টাটা।